বাংলার এসআইআরে ফের নতুন ভোটার তালিকা। আর প্রথম তালিকার পর দ্বিতীয় তালিকা দিতেও মাঝরাতে, দ্বিতীয় সাপ্লিমেন্টারি দিতেও রাত 11টা পার। কমিশনের ওয়েবসাইট এবং অ্যাপে তালিকা। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় 12 লক্ষ বিচারাধীনের নিষ্পত্তি। বাংলার এসআইআরে ফের নতুন ভোটার তালিকা। প্রথম তালিকার পর দ্বিতীয় তালিকা দিতেও মাঝরাত। আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে। সোমরাজ, ফের মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, রাত 11টার পর দ্বিতীয় তালিকা। গতকালের তালিকায় নাম বাদ কত শতাংশ? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, গতকাল 12 লক্ষের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা জুডিশিয়াল অফিসাররা এখনো পর্যন্ত সব মিলিয়ে 37 লক্ষ অভিযোগের নিষ্পত্তি করেছেন। কিন্তু যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, গতকাল দ্বিতীয় দফার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে, সেখানে 12 লক্ষ নামের তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সোমবার রাত 11:45 নাগাদ যে সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছিল, সেখানে 10 লক্ষ নামের তালিকা ছিল। গতকাল 12 লক্ষ নামের তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত দুটি সাপ্লিমেন্টারি লিস্ট মিলিয়ে 22 লক্ষ নামের তালিকা প্রায় প্রকাশ করা হলো নির্বাচন কমিশনের তরফে। কেন বলা হচ্ছে 22 লক্ষ? কারণ জুডিশিয়াল অফিসাররা যত সংখ্যক বুথের সাইন করে কপি পাঠিয়েছেন, সাপ্লিমেন্টারি তালিকা পাঠিয়েছেন, তার নিরিখেই নির্বাচন কমিশনের তরফে এই তালিকা প্রকাশ করা হয়েছে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, দ্বিতীয় দফার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে বুথ ভিত্তিক 35 থেকে 40% ডিলিটেড হয়েছে। আমরা দেখেছিলাম প্রথম দফার যে তালিকা প্রকাশ করা হয়েছিল 10 লাখের, সেখানে প্রায় 40% ডিলিট হয়েছিল। দ্বিতীয় দফার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলো গতকাল রাত 11:30 নাগাদ, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে সেখানে 35 থেকে 40% ডিলিটেড হয়েছে। যদিও তোমাকে জানিয়ে রাখছি, কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি যে কত নাম বাদ গেল বা কত নাম অন্তর্ভুক্ত হলো বা কত নামের তালিকা প্রকাশ করা হলো। ধন্যবাদ সোমরাজ। আর বুথ ভিত্তিক দুভাগে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড ওয়েবসাইটে। নাম বাদ পড়াদের জন্য আলাদা তালিকা। রাত থেকে কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে নয়া লিস্ট। কমিশনের সাইটে সাপ্লিমেন্টারি অপশনে ঢুকে দেখতে হবে নাম। electoralsearch.eci.gov.in, voterseci.gov.in এ, সিইও ওয়েবসাইট bengal.wb.gov.in এ এই তালিকায়। এবং ইসিআই নেট অ্যাপের মাধ্যমেও দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা। এবং আপনাদের জানিয়ে রাখি যে আজই জেলায় জেলায় নয়া ভোটার লিস্টের হার্ড কপি, আর এই হার্ড কপি টাঙানো হবে জেলা শাসকের দফতর ও বুথে বুথে। আর সাপ্লিমেন্টারি তালিকা তো প্রকাশ হয়ে গেল, কিন্তু তালিকা প্রকাশ হলেও ট্রাইব্যুনাল কবে? সাপ্লিমেন্টারিতে নাম বাদে কবে থেকে আবেদন করা যাবে? এই বিষয় নিয়েই কথা বলবো। প্রীতি আমাদের সঙ্গে রয়েছে। প্রীতি, সাপ্লিমেন্টারি তালিকা তো প্রকাশ হয়ে গেল, কিন্তু ট্রাইব্যুনাল কবে? সাপ্লিমেন্টারিতে নাম বাদে কবে থেকে আবেদন, কি জানা যাচ্ছে? দেখো, স্বাভাবিক এই প্রশ্ন থাকবে, কারণ প্রথম দফায় 10 লক্ষ এবং দ্বিতীয় দফার যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে সেখানে 12 লক্ষ মানুষের নাম বেরিয়েছে, এবং যার মধ্যে বলা হচ্ছে 35 থেকে 40% নাম বাদ পড়েছে। এই যে সমস্ত মানুষের নাম বাদ পড়েছেন, তারা ট্রাইব্যুনালের মারফত তাদের যে গ্রিন সিগন্যাল, ভোটাধিকার পাওয়ার জন্য সেই গ্রিন সিগন্যাল পাবেন। এবং এখন প্রশ্ন হচ্ছে ট্রাইব্যুনাল কবে, এবং 19 জন একেবারে যে বিচারক, তাদেরকে যে জুডিশিয়াল অফিসার হিসেবে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই কাজ কবে শুরু করবেন? এখনো পর্যন্ত কি আদৌ এই জায়গা তৈরি হয়েছে ট্রাইব্যুনালের জন্য? দেখো, গতকালই একেবারে নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা নিউ টাউনের 4টি জায়গা ঘুরে দেখেন, এবং সেখান থেকে যে কোনো, তার মধ্যে জুডিশিয়াল একাডেমি বলে একটি জায়গা রয়েছে নিউ টাউন, এবং সেই সার্ফেসে যখন আমরা জানতে পারি যে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং তারা জানতে চাইছেন যে আদৌ অন্যান্য জেলা যে ট্রাইব্যুনালের কাজগুলো সেই দফতরে হবে কিনা, সেই বিষয়ে কিন্তু তারা বলছেন যে যেহেতু বড় জায়গা দেখা হচ্ছে, সেহেতু আশা করা যাচ্ছে যে একই জায়গার মধ্যে সমস্ত জেলার যে সমস্ত
সমস্ত কাজ রয়েছে তা করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ এই জায়গা কি খুঁজে পাওয়া গেছে? এখনো পর্যন্ত জুনেলা কিন্তু সেইভাবে কোনো জায়গা খুঁজে পাওয়া হয়নি বা জায়গা সিলেক্ট করা হয়নি। যেখানে ট্রাইব্যুনাল হবে সেই জায়গা খোঁজা হচ্ছে, আর কিছুদিনের মধ্যেই সেই জায়গা খোঁজা হবে। তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে যে ডিইও বা একেবারে জেলা শাসক তাকে আবেদন করে কিন্তু এই ট্রাইব্যুনালের জন্য তারা কিন্তু আবেদন করতে পারবেন, এবং টু দি ট্রাইব্যুনাল তাদেরকে এই চিঠির উপরে উল্লেখ করতে হবেন। অনলাইনে এবং অফলাইনে এই চিঠি লেখা যাচ্ছে, তবে ট্রাইব্যুনালের কাজ এখনো শুরু হয়নি। ধন্যবাদ। ট্রাইব্যুনাল যেটা আছে এটা পাবলিক ডোমেনে আছে কি অনারেবল জাজেস যেটা আছে ওটা লিস্ট এসে গেছে আপনার চিফ জাস্টিস থেকে, ইসিআই ওটা নোটিফাই করে দিয়েছে। ওদের যে বি রেনিউমারেশন হবে ইয়ে হবে ও হবে যেটা বি বলেছিল হাইকোর্ট ওটা ইসিআই মেনেছে। নাম্বার 3 যেটা চালু করার জন্য মেন জিনিস আছে আপনার কোথায় হবে ওটা। তো স্টেট গভর্নমেন্ট 4টা জায়গা দিয়েছিল, হাইকোর্ট থেকে টিম গিয়েছিল 5টা জায়গা দেখে আসছেন, দেখা দিয়ে পরে উনি আজকে রিপোর্ট দিয়েছেন। 3 মেম্বার কমিটি যে সুপ্রিম কোর্ট যে হাইকোর্ট জাজেস আছে ওরা ডিসাইড করবে কি এদের মধ্যে কোথায় আমরা করবো কি नहीं করবো। কে ভোট দিতে পারবেন আর কে পারবেন না এ নিয়ে এখনো ধোঁয়াশা। আর এই ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন কমিশনকে। রাজ্যের নানান জায়গায় নাম বাদ যাবার অভিযোগে ক্ষোভ বিক্ষোভ। যে এখনো পর্যন্ত লিস্ট বের করেনি। 28শে ফেব্রুয়ারি লাস্ট লিস্ট বেরিয়েছিল, একটা পরিবারে একজনের ভোটের নাম আছে, 4 জনের নেই। অনেক কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। আর ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখানকার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মূল গ্রাম। অভিযোগ মূল গ্রামের 3টি বুথ মিলিয়ে বাদ পড়েছে 491 জনের নাম। এ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 2002 লিস্টে যেহেতু আমার বাবার নাম ছিল না, তাই আমার দাদুর নাম দিয়ে লিঙ্ক করিয়েছিলাম। আমার দাদুর নামে স্পেলিং মিস্টেক ছিল। আমার বাবার নাম শেখ ফজলুর রহমান আছে, এআই দেখানো হচ্ছে এ রহমান। আমার জন্ম সার্টিফিকেট থেকে এবং হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন অনার্স দিয়েছিলাম, তারপর আমার নাম ডিলিট হয়ে গেল। উত্তর 24 পরগনার বসিরহাটের বড় গোবরা। অভিযোগ এখানকার 3 নম্বর বুথের 255 জনের নাম ডিলিট হয়ে গেছে। এতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 255 জনে এখানকার বৈধ নাগরিক, এই বৈধ নাগরিকের নামটা কাটা গেল কেন? নির্বাচন কমিশনের কাছে আমরা জবাব চাইছি। এদের যেই বাদ দিয়েছে সেসব দেখলে নিজেরই কষ্ট হচ্ছে। আমি নিজেই কি করে তাদের সামনে যাবো এটাই আমি ভেবে পাচ্ছি না। এর জন্য দায়ী নির্বাচন কমিশন দায়ী। উত্তর 24 পরগনার বারাসাত। এখানে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন বহু শিক্ষক। অভিযোগের মধ্যে শতাধিক শিক্ষক এখনো বিচারাধীন। আমি 1999 সালে এসএসসি দিয়ে চাকরি পেয়েছি। আমার নাম 2002-এর ভোটার লিস্টে আছে, এডুকেশনে পাঠিয়েছে। আমরা সব ডকুমেন্টস জমা দিয়েছি। জমা দেওয়া সত্ত্বেও এখনও কোনো কিছু ফয়সালা হয়নি, কিন্তু আমাদের এদিকে নির্বাচনের দায়িত্ব দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসারের দায়িত্বের চিঠি চলে এসেছে। অ্যাডজুডিকেশনে আমি ছিলাম, তা সত্ত্বেও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এবছর বিধানসভাতে। নিয়োগপত্র দেওয়া হয়েছে, আজ ফার্স্ট ট্রেনিং ছিল না। আমার মতো এরকম বহু শিক্ষক 6-2-1-এর ওপর ছিল আমাদের বারাসাতের মধ্যে ট্রেনিং ছিল, কিন্তু তারা অ্যাডজুডিকেশন বিচারাধীন। আসলে আমরা নিজেরাই তো এখন প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছি যে আমরা ভোট দিতে পারবো কি না। এই সব শিক্ষক প্রিসাইডিং অফিসাররা শুক্রবার জেলা শাসকের দপ্তরে যান, দাবি জানান বিচারাধীনের তালিকা থেকে তাদের নাম ভোটার লিস্টে তোলা হোক। নিউজ 18 বাংলা। দ্বিতীয় সাপ্লিমেন্টারিতে নাম উঠল তৃণমূল প্রার্থীর। সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম উঠল কাজল শেখের। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অক্ষয়। দ্বিতীয় সাপ্লিমেন্টারিতে নাম উঠল তৃণমূল প্রার্থীর। দেখো, তোমাকে জানিয়ে রাখি, হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ তার ভোটার লিস্টে বিবেচনাধীন ছিল এবং সেখান থেকে সে মুক্ত যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা বেরিয়েছে গতকাল, সেখানে তার নাম উঠেছে এবং মনোনয়নপত্র যে দাখিল করবে সে নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছিল যে তার নাম যদি এই ভোটার লিস্ট বিবেচনাধীন থেকে মুক্ত না হয়, তবে গতকাল সেই লিস্ট দেখা গেছে যে কাজল শেখের সেখানে নাম আছে। এবং তারপর কাজল শেখ আমাদের যেটা জানিয়েছেন যে আদালতের প্রতি তার আস্থা ছিল এবং তার নাম এসেছে এবং আগামী দিনে হাসন বিধানসভা কেন্দ্রে সে মনোনয়নপত্র দাখিল করবে। বেশ, ধন্যবাদ।
আমার বিশ্বাস ছিল যে আমার নাম আসবে, তাই আজকে দেখতে পাচ্ছি আমি 331 নম্বর সিরিয়ালে আমার নাম রয়েছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সারা বাংলার যারা প্রকৃতপক্ষে ভোটার, যাদের পূর্বপুরুষরা এ বাংলাতেই জন্মেছে, তাদের নাম থাকবে, তারা ভোট দিতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমানের সমস্যা, বিমান নামায় সমস্যা। আরও একবার আপনাদের জানাই, মুখ্যমন্ত্রীর পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান নামায় সমস্যা। গতকাল রাতে তুমুল ঝড় বৃষ্টির জের, দুর্যোগের জেরে কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় সমস্যা অমিত শাহর উড়ানের। আরো বিস্তারিত জানাবে অনুপ, আমাদের সঙ্গে রয়েছে অনুপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই বিমানে কিন্তু সমস্যা। 10:46 নাগাদ দিল্লি থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে যখন রওনা দেয়, 12:46 যখন নামার কথা ছিল, তার পরবর্তী ক্ষেত্রে 12:46 থেকে 1:21 একেবারে কলকাতার আকাশে থেকে বারবার চক্কর খেতে হয়। কখনো বনগাঁ সীমান্ত, কখনো বা দুর্গাপুর, বিভিন্ন জায়গায় কিন্তু বিমান তাকে লক্ষ্য করে আকাশে প্রায় 50 মিনিট চক্কর খেতে হয়। শেষমেশ তার পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষার পরে তারা কিন্তু বিমানবন্দরে নামতে পারে। যেহেতু কলকাতার আকাশে কালকে যে রাতে যে ঝড় বৃষ্টি, গতকাল রাতের খারাপ পরিস্থিতি হয়েছিল, তার ফলেই কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া যেমন বলছিল, পাশাপাশি মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যার ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার যে নামার যে সময় ছিল, সেই সময় কোনোভাবে কলকাতায় অবতরণ করতে পারছিল না তার এই এয়ারক্রাফট বিমান। তার কারণে দেখা যাচ্ছিল গতকাল বারবার এটিসির সঙ্গে পাইলট যেমন যোগাযোগ করছিলেন, কিন্তু ছোট এয়ারক্রাফট হওয়ার কারণে একই রকম সমস্যা হয়, বিমান কোনোভাবে কিন্তু নামতে পারছিল না। শেষমেশ 50 মিনিট চক্কর খেতে বনগাঁ সীমান্ত থেকে কখনো কলকাতার আকাশে দেখা যায় পরপর 4 বার তাকে চক্কর খেতে হয়। তার পরবর্তী সময় দেখা যায় যে ঠিক গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই আবহাওয়া যখন উন্নতি হয়, তারপরেই কিন্তু কলকাতা অবতরণ করতে পারে। তারপরে বিমানবন্দর থেকে নেমে সেখান থেকে তাকে হোটেলে তিনি এই মুহূর্তে রয়েছেন, এবং গতকাল তাকে সংবর্ধনা দেওয়ার জন্য সুকান্ত মজুমদার, সমীর ভট্টাচার্যের নেতৃত্বে তারা কিন্তু উপস্থিত ছিল বিমানবন্দরে। বেশ, একেবারেই মুখ্যমন্ত্রীর পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান নামায় সমস্যা। রাতে তুমুল ঝড় বৃষ্টির জের আর দুর্যোগের জেরে কলকাতা বিমানবন্দরে অবতরণের সমস্যা অমিত শাহর উড়ানের। আপনাদের জানি রাখি যে হাবড়া, বনগাঁ, কৃষ্ণনগর হয়ে দমদমে পৌঁছে আকাশেই চক্কর খায় অমিত শাহ বিমান। প্রায় 50 মিনিট আকাশে চক্কর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমানের, আর রাত 1:21 মিনিটে শেষমেশ অবতরণ অমিত শাহর বিমানের। দুর্যোগ কাটার পর অবতরণ হয় অমিত শাহর স্পেশাল এয়ারক্রাফট। এর পাশাপাশি আপনাদের জানি রাখি যে ফের এটিসির ভূমিকায় কিন্তু প্রশ্ন। গতকাল ওয়েদার অ্যালার্ট থাকা সত্ত্বেও কিভাবে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল, এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে। এটিসির ক্লিয়ারেন্স দেওয়া নিয়েই প্রশ্ন। আরো বিস্তারিত জানাবে আবির, আমাদের সঙ্গে রয়েছে। আবির, দুর্যোগের আঁচ থাকা সত্ত্বেও ক্লিয়ারেন্স কিভাবে? প্রথমত হচ্ছে যে কলকাতা বিমানবন্দর আধুনিকীকরণ করা হলো। কলকাতা বিমানবন্দরের তরফ থেকে বিশেষত এয়ার ট্রাফিক কন্ট্রোল ভিআইপি, ভিভিআইপি বা অন্য বিমানগুলোকে ওঠানো নামানোর ক্ষেত্রে যখন এই ধরনের আবহাওয়া পরিস্থিতি তৈরি হচ্ছে, তার কতটা পুঙ্খানুপুঙ্খ তথ্য পাইলটদের কাছে দিতে পারছে, এবার এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে বিভিন্ন মহল থেকে। গত পরশুকে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান, গতকালকে দেখতে পাওয়া গেল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান, তাকে দীর্ঘক্ষণ ধরে আকাশে চক্কর কাটতে হচ্ছে। এবং এই কলকাতার দুর্যোগের কারণে, যেখানে রাত 11:40 মিনিটে অমিত শাহের বিমানের অবতরণ করার কথা ছিল, সেটি প্রায় অবতরণ করে হচ্ছে তার অনেক পরে, রাত 1:20 নাগাদ, এবং প্রায় 55 মিনিট অমিত শাহের বিমান আকাশে চক্কর কেটেছে। এবং তোমাকে শুরুতেই বলছিলাম যে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। এবং বিএসএফ এর বিমানে সাধারণত যাতায়াত করেন হচ্ছে যেহেতু এখন নির্দিষ্ট নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেছে, ফলে তিনি একটি অন্য ছোট একটি বেসরকারি সংস্থার বিমানে তিনি এসেছেন। ফলে দুর্যোগের ক্ষেত্রে অবতরণ করতে অবশ্যই সমস্যা করেছিলেন হচ্ছে পাইলটরা। এখন প্রশ্নটা হচ্ছে যে এটিসির তরফ থেকে তো পাইলটকে আগেভাগেই জানিয়ে দেওয়া উচিত, এবং ডিজিসি এর প্রোটোকল অনুযায়ী ভিআইপি, ভিভিআইপি যারা ফ্লাই করছেন তাদের জন্য একাধিক সুরক্ষা বলয় রয়েছে, এবং সেই অনুযায়ী যে এটিসি আগে থেকে কেন তাদেরকে জানাচ্ছে না যে সেখানকার আবহাওয়া পরিস্থিতি এরকম দুর্যোগপূর্ণ হতে পারে। এবার বিষয়টা তো নয় যে হঠাৎ করে মেঘ তৈরি হয়ে গেল। একেবারে, অর্থাৎ দুর্যোগের আঁচ থাকা সত্ত্বেও ক্লিয়ারেন্স কেন, এই প্রশ্ন যেমন উঠছে, এবং দুর্যোগ কাটার পর অপেক্ষা করাও কিন্তু উচিত ছিল। একেবারে, অনেক ধন্যবাদ আবির। আর বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিপত্তি হয়েছিল। কলকাতা বিমানবন্দরে না নেমে প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কেটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। এই ঘটনাতেই কিন্তু প্রশ্ন এটিসি, তারা আগে থেকে কেন সতর্ক করলো না? সেটা করলে তো এমন বিপত্তিতে পড়তে হতো না।
প্রবল দুর্যোগ, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি। এর জেরে বৃহস্পতিবার বিকেলে নির্দিষ্ট সময়ে কলকাতায় নামতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটতে থাকে। এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমানের ওঠানামা থেকে যাবতীয় সমস্যা সবকিছুই নজর রাখে এটিসি। বিমানে কোনো সমস্যা হলে পাইলটরাও সরাসরি যোগাযোগ করেন এটিসির সঙ্গে। উড়ানের 1 ঘন্টা আগে এটিসিকে আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেয় আবহাওয়া দপ্তর। মেট্রোলজিক্যাল অফিস অন্ডাল এয়ারপোর্টেও আছে, কলকাতা বিমানবন্দরেও আছে। আর 2 জায়গার অবজারভেশনে সব্বার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে 1 ঘন্টা আগে বলে দেওয়া হয় যে কোথায় কী সিনারিও। এখানেই এটিসির ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই প্রশ্ন, এটিসি কিভাবে ক্লিয়ারেন্স দিয়ে দিল? দুর্যোগ সম্পর্কে কেন এটিসি আগেভাগে সতর্ক করলো না? এটিসি আগে সতর্ক করলে তো অন্ডাল থেকে মমতার বিমান উঠতই না। তাহলে এমন বিমান বিপত্তি এড়ানো যেত। মেট্রোলজিক্যাল অফিস অন্ডাল এয়ারপোর্টেও আছে, কলকাতা বিমানবন্দরেও আছে। আর 2 জায়গার অবজারভেশনে সব্বার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে 1 ঘন্টা আগে বলে দেওয়া হয় যে কোথায় কী সিনারিও এবং কলকাতায় কী হতে চলেছে। সুতরাং থান্ডারস্টর্ম যদি একবার বলে দেওয়া হয় তখন কিন্তু সবাই অ্যালার্ট হয়ে যায় যে এর নানা রকম বিপত্তি আছে। তো এই বিপত্তিটা পাইলটরাও জানেন, এটিসি যেটাকে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এনারাও জানেন। আর এদের কাছে সম্পূর্ণ সব জায়গার ইনফরমেশান এসে থাকে। সেই বেসিসেই পাইলটদের ইনস্ট্রাকশন করেন যে প্লেনটাকে নামানো যাবে কি ওঠানো যাবে না। সেক্ষেত্রে আমার মনে হয় কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে যে 3 জন পার্টি বললাম, একটা হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, 2 নম্বর হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, আর 3 নম্বর হচ্ছে পাইলট। এই 3-এর কোনো এক জায়গায় হয়তো মিসকমিউনিকেশন হয়েছে। এদিন প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটে মমতার বিমান। কখনো কলকাতা বিমানবন্দরের আকাশসীমায় চক্কর, কখনো রাজপুর সোনারপুরে, কখনো মহেশতলায়। প্রায় 1.5 ঘন্টা এভাবে চক্কর কেটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে কলকাতা বিমানবন্দরের দূরত্ব আকাশপথে 30 মিনিট। দুপুর 3:39 অন্ডাল বিমানবন্দর থেকে রওনা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। কলকাতায় নামার কথা ছিল 3:55, কিন্তু দুর্যোগের কারণে তা করা যায়নি। মমতার বিমান নামে বিকেল 5:19। প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর কাটার পর এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে অতিরিক্ত 2 ঘন্টার জ্বালানি মজুদ ছিল। এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। যদি কখনো হঠাৎ বৃষ্টি আসে বা ল্যান্ডিং পসিবল না হয় তাহলে এয়ারক্রাফটকে আমরা ডেফিনেটলি সেই ব্যাড ওয়েদার সিচুয়েশনটা আসতে দিই। ওখানে অপেক্ষা করা হয় বৃষ্টিটা কমে গেলে, তারপরে যখন ওয়েদার কন্ট্রোলের মধ্যে আসে ততক্ষণে আমরা ওখানে এসে ল্যান্ড করি। এটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, এর জন্য আলাদা রিজার্ভ থাকে, ফিউল থাকে। আর যদি তার মধ্যে দেখা যায় যে বৃষ্টি কমছে না বা রানওয়ে কন্ডিশন সুটেবল নয় তাহলে অন্য জায়গাতে ডাইভার্ট করতে হয়। প্রায় 1.5 ঘন্টা চক্কর, তারপর মমতার বিমান নামে কলকাতা বিমানবন্দরে। অনেকেরই দাবি এটিসি আগে থেকে দুর্যোগের সতর্ক বার্তা দিলে এমন বিপত্তি এড়ানো যেত। নিউজ 18 বাংলা।